আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। তো আমাকে একটু জানান যে দেখা যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিক আছে কিনা। তো আশা করি সব কিছু ঠিকঠাক আছে এবং সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ফাইন। তো আমরা আজকে সমাসের ক্লাস করব ইনশাল্লাহ, এবং সমাস টপিকটা আসলে আমাদের যেই কোনো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে ইনশাল্লাহ আমরা সেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখতে দেখতে আমরা আমাদের 27তম বাংলা জব ব্যাচে অনেকগুলো ক্লাস করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা সমাস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের কততম ক্লাস আমরা যদি দেখি, 33তম ক্লাস। তো আমরা আজকে সমাস নিয়ে আলোচনা করব। ওকে ওকে, ওয়ালাইকুম সালাম, সব কিছু ক্লিয়ার আছে। স্যার আপনার গলার ভয়েস এমন শুনে কেন? আমি এর আগে আরেকটা ক্লাস নিছি, এর আগে লম্বা আরেকটা ক্লাস নিছি, ওই ক্লাসের পরেই আপনাদের ক্লাস নিচ্ছি, এই জন্য গলাটা একটু আগে অনেক কথা বলছি, তো এই জন্য। ঠিক আছে জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সব কিছু ক্লিয়ার। আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। ওকে, সবাই একটু জয়েন করেন। আমি কিন্তু বারবার বলছি যে আপনাদের জন্য এর আগে একটা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমি ক্লাসটা ক্যান্সেল করছি আপনাদের জন্য এই দারুণ এই জিনিসটা গোছাতে। আজকে ক্লাস করলে আপনি বুঝতে পারবেন যে আমি সমাসের উপর যতগুলো ক্লাস নেব, 3-4টার মতো ক্লাস নেব। এই 3-4টা ক্লাস করলে আপনি বুঝতে পারবেন যে আসলে সমাস জিনিসটা এটা কত ইজি, কত সহজ। সেটা আপনি বুঝতে পারবেন। ওকে, তো আমরা আস্তে আস্তে তাহলে সামনের দিকে আগাই। আমরা কি আলোচনা শুরু করি? তো প্রথমেই আমরা আলোচনা করব সমাসের প্রাথমিক কথাবার্তা, অর্থাৎ প্রাথমিক কিছু জিনিস, এগুলো আমরা একটু শিখব। তারপর আস্তে ধীরে আমরা সমাসের টাইপগুলোতে সরাসরি চলে যাব। আচ্ছা, প্রাথমিক কিছু কথাবার্তা বলি। প্রথমত আসেন ভাইয়া, প্রাথমিক কথাবার্তার ভেতরে প্রথমত একটা সমাসে দুইটা অংশ থাকে। একটা হচ্ছে ব্যাসবাক্য থাকে, একটা ব্যাসবাক্য থাকে, আর একটা হচ্ছে সমস্ত পদ থাকে। একটা ব্যাসবাক্য থাকে আর একটা কি থাকে? সমস্ত পদ থাকে। ধরেন আমি একটা বাক্য বললাম, হ্যাঁ, ধরেন বাক্যটা হচ্ছে এইরকম। ধরেন আমি বললাম যে সিংহ চিহ্নিত আসন। এই যে দেখেন, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। এখন খেয়াল করে দেখেন তো, সিংহ চিহ্নিত আসন, এখানে এই যে দুইটা, এই যে এটা একটা বড় অংশ, সিংহ চিহ্নিত আসন। এটাকে আমি যদি সংক্ষেপ করি, এটাকে আমি যদি সংক্ষিপ্ত করি, আমাকে একটু বলেন তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? আমাকে একটু বলেন তো যে ব্যাপারটা কি দাঁড়ায়। ধরেন আমি বললাম যে সিংহ চিহ্নিত আসন, তাহলে এই জিনিসটা কি দাঁড়ায়? এটাকে সংক্ষেপ করলে কি হয়? এটাকে সংক্ষেপ করলে হয় সিংহাসন, তাই না? এটাকে সংক্ষেপ করলে হয় সিংহাসন। তো মনে রাখবেন, যেটা তৈরি হয়, যেটা সংক্ষিপ্ত রূপ, ওইটাকে বলো, ওইটা হচ্ছে সমস্ত পদ। আর যেটা বড় অংশ, এটাকে বলে ব্যাসবাক্য। তাহলে যেটা বড় অংশ সেটাকে কি বলি বলতো? সেটাকে বলি ব্যাসবাক্য। ঠিক আছে, কথা কি বুঝাইতে পারছি? যেটা বড় অংশ সেটাকে বলি ব্যাসবাক্য। আর যেটা, ঠিক আছে, আর যেটা, স্যার এত ঘন ঘন চুল কাটেন কেন? ঘন ঘন চুল কাটি, আমার ওই যে চুল একটু বড় হইলে ভাল লাগে না। একসময় ছিল চুল অনেক বড় রাখতাম, 6 মাসও চুল কাটতাম না। এটা এখন একটা বয়স হয়েছে না, এই জন্য এখন আর এটা ভালো লাগে না, এই জন্য কয়দিন পর পর কেটে ফেলি। মনে হয় যে চুল ছোট থাকলেই ভালো, এরকম মনে হয় আর কি। তো যাই হোক, আসেন। তো সিংহ চিহ্নিত আসন, তাহলে দেখেন যেটা বড় বাক্য সেটা ব্যাসবাক্য, যেটা ছোট বাক্য, যেটা উৎপন্ন হয়, যেটা তৈরি হয়, সেটাকে আমরা বলি সেটা হচ্ছে সমস্ত পদ। এখন এই সমাজ শব্দের অর্থ কি? সমাজ শব্দের অর্থ 3টা। সমাজ শব্দের অর্থ হচ্ছে মিলন। দেখেন তো, এই যে দেখেন সিংহ আর আসন, এই একটা পদ, এই আসন এটা আরেকটা পদ, তাই না? দেখেন এই দুইটা পদকে এক পদে নিয়ে আসছে, মিলন করা হয়েছে। তাহলে সমাজ শব্দের অর্থ কি? মিলন। সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সংক্ষেপণ। আপনি দেখেন তো এইখানে শব্দ আছে কয়টা? সিংহ এটা একটা শব্দ, চিহ্নিত একটা শব্দ, আসন একটা শব্দ। 3টা শব্দকে আমি একটা শব্দে নিয়ে আসছি, সেটা হচ্ছে সিংহাসন, একটা পদে নিয়ে আসছি। এই জন্য সমাজ সংক্ষেপ করে, আবার সমাজ একপদীকরণ করে। একপদীকরণ। একপদীকরণ কি বলেন? একপদীকরণ হচ্ছে যেটা একাধিক পদকে এক পদে নিয়ে আসে। এখানে দেখো, এই যে সিংহ চিহ্নিত একাধিক পদ, অনেকগুলো পদ, এই অনেকগুলো পদকে একটা পদে নিয়ে আসছে। এই যে একটা পদে নিয়ে আসার যে ব্যাপারটা, এটার নামই হচ্ছে সমাস। তাহলে সমাসের ব্যাসবাক্য কি? সমস্ত পদকে, এটা বুঝলাম। এখন
সমস্ত পদের মধ্যে আবার দুইটা অংশ থাকে। সেই দুইটা অংশ কি কি একটু দেখেন। এই যে পূর্বে যে অংশ, এই যে দেখেন সিংহ, এই জন্য এটাকে বলে এটা হচ্ছে পূর্বপদ। এটা কি পদ? এটা হচ্ছে পূর্বপদ। আর দেখেন এই যে আসন, এটা পরে আছে বা শেষে আছে, এই জন্য এটাকে বলে পরপদ বা এটাকে বলে উত্তরপদ। তাহলে পরপদ বা উত্তরপদ, যেটা শুরুতে থাকে সেটা হচ্ছে পূর্বপদ, যেটা শেষে থাকে সেটা হচ্ছে পরপদ। তাহলে বলেন তো প্রাথমিক এই যে কথাবার্তাটুকু এতটুকু পর্যন্ত কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনাদের কাছে যাদের কাছে বাংলা এই আমার লেখা এই বইটা আছে চাকরির জন্য, বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ একসাথে, আপনারা অবশ্যই এই বইটা নিয়ে থাকলে এই বইটা নিয়ে বসবেন, তাহলে আর কিছু লাগবে না, আপনাদের আর নোট করা লাগবে না। তো বইটা যারা অর্ডার দেন নাই তারা বইটা অবশ্যই অর্ডার দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনার ব্যাকরণ এবং সাহিত্যের প্রস্তুতির জন্য, অর্থাৎ ভাষা সাহিত্য যেই কোনো চাকরি পরীক্ষার জন্য এই বাংলাবাজ বইটা আপনার কাছে থাকলেই হবে, আর কোনো বই লাগবে না। বুঝতে পারতেছেন? এই যে দেখেন একদম হিউজ প্রশ্ন আছে প্র্যাকটিস করার জন্য। ওকে, আচ্ছা, তো চলেন আমরা যেখানে ছিলাম। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি যে এটা পরপদ আর পূর্বপদের কনসেপ্টটা, এটা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার। ফাইন, সে গেল এতটুকু পর্যন্ত আমরা মোটামুটিভাবে আমাদের কাছে ক্লিয়ার। এখন সমাসের ক্ষেত্রে আমরা যদি দেখি প্রকারভেদ আছে, যদিও কেউ বলেন 4 প্রকার, কেউ বলে 6 প্রকার, আমি সেই আলোচনায় যাচ্ছি না। এই যে পদের অর্থের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাসের আমরা আসলে ক্লাসিফিকেশন করতে পারি। সেটা কি? ধরেন আমি যদি বলি দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসে এখানে উভয় পদ প্রধান, মানে এখানে দুইটা পদ থাকে, দুই পদেরই অর্থের প্রাধান্য পায়। আবার ধরেন তৎপুরুষ, তৎপুরুষ কর্মদ্বারয়, ঠিক আছে, আরেকটা হচ্ছে দ্বিগু, এই তিনটা সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়। এগুলো নিয়ে আমরা যদিও পরে কথা বলবো, যখন আলাদা আলাদা আলোচনা করব তখন আপনি এগুলো জিনিসটা ধরতে পারবেন। ফাইন, তো এইবার আসেন আমরা একটু চলে যাচ্ছি আমাদের যে বেসিক যে আলোচনা, আমরা সেখানে চলে যাই, অর্থাৎ একটা একটা করে আমরা সমাসের আলোচনায় ঢুকবো। তো এখন প্রথমত আমরা যেই সমাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। তো দ্বন্দ্ব সমাস আপনাদের একটু আগে বলছি যে এটা এমন একটা সমাস, এই সমাসের সবসময় উভয় পদ প্রধান হবে। উভয় পদ মানে পূর্বপদও বুঝাবে পরপদও বুঝাবে, উভয় পদ প্রধান। যেমন ধরেন আপনি যদি বলেন মা বাবা, তাহলে দেখেন তো এখানে মা কেও বুঝায়, আবার দেখেন বাবা কেও বুঝায়, তাই না? দেখেন মা কেও বুঝায় বাবা কেও বুঝায়, তাই না? আচ্ছা, যদি বলি টাকা পয়সা, তাহলে দেখেন এখানে টাকা কেও বুঝায়, আবার দেখেন পয়সা কেও বুঝায়। এই যে দেখেন দুইটা পদের অর্থের প্রাধান্য পায়, এটাকে বলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাসে যখন আপনি ব্যাসবাক্য করতে যাবেন তখন আপনাকে ব্যাসবাক্যে ও আনতে হয়। যদিও ও ছাড়া আপনি এবং আনতে পারেন, আরও আনতে পারেন, আমরা সাধারণত ও আনি। তাহলে ধরেন আমি যদি মা বাবা এটা যদি ব্যাসবাক্য করি, তাহলে এটার ব্যাসবাক্য দাঁড়ায় মা ও বাবা, তাই না? তাহলে টাকা পয়সা, টাকা ও পয়সা, জাস্ট একটা ও যুক্ত করে দিলে ব্যাসবাক্য হয়ে যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে উভয় পদ প্রধান হয়। উভয় পদ প্রধান হয়, হ্যাঁ, উভয় পদ প্রধান হয়। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এই জিনিসগুলোকে, মানে মহসিন মেয়ে এটা হচ্ছে পদের মধ্যে, মানে ব্যাসবাক্যের ভিতরে যতগুলো পদ থাকে। ওকে, আচ্ছা, এইবার আসলে আমরা যেখানে ছিলাম, তাহলে মোটামুটি এই আইডিয়াটা আমরা বুঝছি, অর্থাৎ যেই সমাসে উভয় পদ প্রধান, যেই সমাসে কি উভয় পদ প্রধান। এখন টাইপগুলো একটু দেখেন। মিলনার্থক দ্বন্দ্ব সমাস, যেমন একটু আগে বলছি, যেটা তারা মিল বুঝাবে, যেমন মা বাবা, তাহলে ব্যাসবাক্য কি বলেন? ব্যাসবাক্য হচ্ছে মা ও বাবা, তাই না? যেগুলো মিল বুঝাবে এগুলো, যেমন জিন পরি, তাহলে ব্যাসবাক্য কি? জিন ও পরি। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, অর্থাৎ যেটা একটা আরেকটার বিপরীত হবে, যেমন দেখেন আয় ব্যয়, আয় ব্যয়, দেখেন একটা আরেকটার বিপরীত, তাই না? ভালো মন্দ, ভালো মন্দ, তাই না? দেখেন একটা আরেকটার বিপরীত, ভালো মন্দ একটা আরেকটার বিপরীত। জমা খরচ, দেখেন একটা আরেকটার বিপরীত। এবার এগুলোর ব্যাসবাক্যটা করেন তো আপনারা পারবেন। এগুলো যে দ্বন্দ্ব সমাস, এটা কি বুঝার দরকার আছে? আয় ব্যয় বলতে আয়কে বোঝায়, যেমন আমি বললাম যে আমার আয় ব্যয় বেশি, তার মানে আমার আয়ও বেশি, আমার ব্যয়ও বেশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো মন্দ দুইটাই, আমি বললাম যে মানুষের মধ্যে ভালো মন্দ দুইটাই থাকে, তার মানে মানুষের মধ্যে ভালো থাকে মন্দও থাকে। তাহলে ব্যাসবাক্য কিভাবে করবেন? সিম্পল, আয় ও ব্যয়, জাস্ট দুইটা পদের মাঝখানে ও যুক্ত করে দিবেন, আয় ও ব্যয়। ওকে, তাহলে ভালো মন্দ কি হবে? ভালো ও মন্দ। ব্যাসবাক্যটা আপনারা লিখেন পারেন কিনা? সহজ জিনিস। এরপর আসেন 3 নম্বর হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব কি? এখানে একটা হবে প্লাস আর একটা হবে মাইনাস, মানে পজিটিভ নেগেটিভ। আর বিরোধার্থক হচ্ছে এখানে শত্রুতা বুঝায়, বিরোধ, বিরোধ, যুদ্ধ, এই ধরনের।
যেমন দেখেন দা কুমড়া, এখন দেখেন দা কুমড়া, দেখেন তো দা কুমড়ার মধ্যে কি ভালোবাসার সম্পর্ক না বিরোধের সম্পর্ক? দা কুমড়াকে পাইলেই কি করতে চায়? কোপাইতে চায় না? তাহলে খেয়াল করে দেখেন এই যে দা কুমড়া আছে এখানে একটা আরেকটার কি বিরোধের সম্পর্ক। তাহলে এই যে দা কুমড়া এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। কি সমাস? বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। সাপে নেউলে, সাপ বেজি, তাই না? সাপে নেউলে, তাহলে এটা হচ্ছে কি বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। বলতো এই তিনটা কেস কি বুঝছেন? তাহলে মিলনার্থক মানে কি? মিল বুঝাবে। বিরোধার্থক মানে কি? বিপরীতার্থক মানে কি? একটা আরেকটার বিপরীত হবে। বিরোধার্থক মানে কি? কি হবে বলেন? শত্রুতা বুঝাবে। ওকে, বিরোধার্থক মানে কি বলেন? শত্রুতা বুঝাবে। কথা কি বোঝা গেছে না বুঝেন নাই? ওকে, এরপর আসেন সমর্থক দ্বন্দ্ব। তাহলে মানে এখানে বুঝতে পারতেছেন একটা আরেকটা সমর্থক হবে। যেমন দেখেন টাকা পয়সা, তাহলে ব্যাস বাক্য করেন টাকা পয়সা, দেখেন টাকার সমর্থক পয়সা। হাট বাজার, তাহলে দেখেন হাটের সমর্থক কি? বাজার। ওকে, ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, তাহলে দেখেন ব্যবসার সমর্থক শব্দ কি? বাণিজ্য। এরপর আছে সহচর দ্বন্দ্ব বা প্রায় সমর্থক দ্বন্দ্ব, অর্থাৎ একটা আরেকটার কাছাকাছি, বা এটাকে সহচর দ্বন্দ্ব বলো। এখানে সাধারণত পরের অংশ যেটা এটা মিনিং লেস থাকে, মানে এটার মিনিং থাকে না। যেমন আমি যদি বলি যে কলম টলম, তাহলে দেখেন কলম টলম, এখন দেখেন কলমের অর্থ আছে কিন্তু টলম এটার কোনো অর্থ নাই, তাই না? ওকে, কথা কি বুঝতে পারতেছেন? আমরা এরকম বলি না চা টা, এই ধরনের যেগুলো, এগুলোকে বলে এগুলো হচ্ছে কি সহচর বা প্রায় সমর্থক দ্বন্দ্ব। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে না। সংখ্যাবাচক দ্বন্দ্ব কি? মানে দুইটা পদই সংখ্যা থাকবে। যেমন দেখেন 9 6, 9 6, এরকম যত কিছু আছে, 10 11, 10 11, তাহলে এগুলো হচ্ছে কি সংখ্যাবাচক দ্বন্দ্ব। এগুলো খুব সহজ, ঠিক আছে? ঠিক আছে, বুঝছেন? ছেলে মেয়ে কোন প্রকার হবে? এটা মিলনার্থক হবে। বুঝাতে পারছি? ওকে, এইবার আসেন আমরা একটু দেখি। এরপর হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। আচ্ছা, তাহলে বহুপদী দ্বন্দ্ব কি? সমাসের ক্ষেত্রে আমরা দেখছি যে দুইটা পদ থাকে। সমাসের ক্ষেত্রে দুইটা পদ থাকে, বুঝছেন? ঠিক আছে, ভাই বোন এটাকে আসলে মানে বিপরীতার্থক না বলে মিলনার্থক বলাটাই আমার কাছে ভালো মনে হয়, কারণ ভাইয়ের তো মানে বিপরীত ভাবই হয়। এই জন্য এগুলো এই যে সম্পর্ক যেগুলো বুঝে আর কি, এগুলো মিলনার্থকের ভিতরে অধিকাংশ জায়গায় দেখা গেছে। আচ্ছা, এইবার আসেন মানে মিলনার্থক কোনটা ওইটা গুরুত্বপূর্ণ না। মিলনার্থক থেকে পরীক্ষায় কোনটা মিলনার্থক দ্বন্দ্ব এটা জীবনও পরীক্ষা আসে না, ওকে, আসবেও না। তো এখন যেখানে বলতেছি যে দেখেন সমাসের ক্ষেত্রে খেয়াল করে দেখেন ভাইয়া, সাধারণত পদ থাকে দুইটা, কিন্তু যদি দেখেন পদ দুইয়ের অধিক তাহলে সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। মানে দুইয়ের অধিক পদ, সহজ কথা, দুইয়ের অধিক পদ থাকলে সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। দুইয়ের অধিক পদ থাকলে সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। আসলে আমরা একটু দেখি। যেমন দেখেন আমি যদি বলি হাত পা নাক কান, এখন দেখেন এখানে দেখেন দুইয়ের অধিক পদ আছে না? এরকম দেখেন আরো হতে পারে সাহেব বিবি গোলাম। তাহলে এখানে খেয়াল করে দেখেন দুইয়ের অধিক পদ, দেখেন পদ্মা মেঘনা যমুনা, যমুনা, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি বহুপদী দ্বন্দ্ব। এখন এগুলো ব্যাস বাক্য কিভাবে করবেন? খুবই সহজ, জাস্ট প্রথমগুলোতে কমা দিয়ে দিবেন, পরেরটাতে গিয়ে ও যুক্ত করে দিবেন। ধরেন পদ্মা মেঘনা যমুনা, তাহলে এটার ব্যাস বাক্য হচ্ছে পদ্মা কমা মেঘনা, এবার শেষ পদ যমুনা, এই যমুনার আগে ও যমুনা, শেষ, ব্যাস বাক্য হয়ে গেল। তাহলে এবার দেখেন সাহেব বিবি গোলাম, এটার ব্যাস বাক্য করেন, পারবেন? সাহেব বিবি গোলাম, এটার ব্যাস বাক্য হবে সাহেব বিবি গোলাম। তাহলে দেখেন এটার ব্যাস বাক্য কি হবে? সাহেব কমা বিবি ও গোলাম, শেষ। তাহলে এইটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। এটা কি বহুপদী দ্বন্দ্ব। এরপর আসেন অলুক দ্বন্দ্ব। অলুক মানে হচ্ছে বিভক্তি, অর্থাৎ এই সমাসে দুই পদে বিভক্তি থাকে, দুই পদে বিভক্তি থাকে। এই সমাসে দুই পদে কি থাকে বলেন? বিভক্তি থাকে। যেমন দেখেন জলে স্থলে, তাহলে দেখেন জলে স্থলে, এখানে খেয়াল করে দেখেন জলের সাথে বিভক্তি আছে, আছে কিনা বলেন? আছে।
স্থলে, এই স্থলের সাথে বিভক্তি আছে, আছে কিনা? অবশ্যই আছে। তাহলে দেখেন দুই পদে বিভক্তি আছে, দেশে বিদেশে। তাহলে দেখেন দেশে বিদেশে, এখন দেখেন দেশেও বিভক্তি আছে, এই যে দেশ যোগ এ দেশে, বিদেশ যোগ এ বিদেশে, বুঝছেন? হাতে কলমে, হাতে কলমে, তাহলে দেখেন হাতের সাথে বিভক্তি আছে, কলমের সাথে বিভক্তি আছে, তাই না? বুঝতে পারছেন? ঘরে বাইরে, তাহলে দেখেন ঘরে এ বিভক্তি আছে, বাইরে দেখেন এ বিভক্তি আছে। তাহলে এই যে দুই পদে বিভক্তি থাকার যে কনসেপ্ট, এটাকে বলা, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলেন ভাইয়া? এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। এটা হচ্ছে কি? অলুক দ্বন্দ্ব। ছেলে মেয়ে যদি মানে ইয়েতে যদি না দেওয়া থাকে, মিলনার্থক না দেওয়া থাকে, তার মানে মিলনার্থক মানেই হচ্ছে সাধারণ দ্বন্দ্ব, তার মানে এটা সাধারণ দ্বন্দ্ব হবে, মিলনার্থককে সাধারণ দ্বন্দ্ব বলা হয়। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? এবার আসেন একশেষ দ্বন্দ্ব, খুব ইম্পর্টেন্ট এটা। একশেষ দ্বন্দ্ব কি? লেকচার 31-এর পিডিএফ নাই, লেকচার 31 মানে আধুনিক যুগেরটা ছিল আর কি, ওটা পরবর্তীতে অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে একসাথে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন একশেষ দ্বন্দ্ব। এখন আসেন ভাইয়া, একশেষ দ্বন্দ্বটা কি? মানে দেখেন সমাসের ক্ষেত্রে সাধারণত দুইটা পদ থাকে, যদি একটা পদ থাকে, মানে সহজ কথা, সমস্ত পদ একটা পদ থাকলে, একটা পদ থাকলে তা হচ্ছে কি? সমস্ত পদে একটা পদ থাকলে সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। যেমন দেখেন দম্পতি, আচ্ছা এটাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন? দম্পতি বলেন, এটা কি বিশ্লেষণ? এখানে কি দুইটা পদ আছে? দম একটা পদ, পতি একটা পদ না। তাহলে এইটার ব্যাস বাক্য কি? জায়া ও পতি, জায়া আর পতি মানে জামাই বউ মিলে হয় দম্পতি, জায়া পতি, জায়া মানে বউ, পতি মানে স্বামী। এরপর আসেন আমি যদি বলি আমরা, তাহলে দেখেন আমরা, এখানে কি আপনি কি দুই ভাগ করতে পারবেন? আম যোগ রা? না, একটা পদ। দেখেন তাহলে এটার ব্যাস বাক্য কি? সে, তুমি ও আমি, যদিও এটা এক এক জায়গায় এক এক রকম দেওয়া থাকে, বাট ওটা সমস্যা নাই। তাহলে আমাকে একটু বলেন তো, এই যে 9 প্রকার, এই 9 প্রকার কি বুঝাইতে পারছি? এই 9 প্রকার সমাস কি আপনাদের কাছে কি ক্লিয়ার? বলেন ভাইয়া প্লিজ বলেন। 9 প্রকার সমাস আমি কি আপনাদের কাছে ক্লিয়ারলি বুঝাইতে পারছি? আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি? কারো কোনো প্রবলেম আছে? ক্লিয়ার? 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 ওকে, গুড। এইবার চলেন আমরা একটু দেখি আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা একটু সলভ করি এন্ড দেখি যে আসলে আমরা যেটা যেটা পড়লাম ওই জায়গা থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে কিনা। প্রথম প্রশ্ন 37তম বিসিএস, জলের স্থলে কোন সমাস? বলেন। জলের স্থলে কোন সমাস? তাহলে বলেন জলের স্থলে এটা কোন সমাস? জলের স্থলে কোন সমাস? তাহলে এটা কি বলেন তো? এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, তাই না? অলুক দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব সমাসে আরো কিছু উদাহরণ দিলে ভালো হয়, আর কোনো উদাহরণ নাই, এই দুটোই পরীক্ষাতে আসে, এই দুটোই পড়বেন। আরো আছে তোমরা, এটাও একশেষ দ্বন্দ্ব, আমরা, তোমরা, তারা, এগুলো পরীক্ষা আসে না। আচ্ছা, অলুক দ্বন্দ্ব। ওকে, তাহলে কেন অলুক দ্বন্দ্ব? কারণ দেখেন দুই জায়গাতে বিভক্তি আছে, এই যে দেখেন জলে, স্থলে। হ্যাঁ, আচ্ছা, আলো ছায়া কোন সমাস? 32 বিসিএস। তাহলে এটা পারবেন? আলো ছায়া কোন সমাস বলো তো? তাহলে দেখেন আলো ছায়া বলতে মানে ধরেন আমি বললাম যে এখানে আলো ছায়া, তার মানে এখানে আলো আছে, ছায়াও আছে, তাই না? তার মানে কি আলো আছে, ছায়া আছে, সুতরাং উভয় পদের অর্থ প্রদান, সো ডেফিনেটলি এটা দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এরপর দেখেন কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? 20তম বিসিএস। তাহলে বুঝতে পারতেছেন যে ভাই বোন, ভাইকেও বুঝায়, বোনকেও বুঝায়, সো এটাই হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর দেখেন যে সমসমান প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকে, সমান প্রাধান্য থাকে, তাহলে দ্বন্দ্ব সমাস একমাত্র সমাস যেখানে সবগুলো পদের অর্থের প্রাধান্য থাকে। এই জন্য আমরা এটাকে বলি উভয় পদের অর্থ প্রদান, মানে সব পদের অর্থ প্রদান, তার এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। দম্পতি শব্দটি কোন সমাস? দেখেন 2023 আসছে, চাকরি পরীক্ষাতে আসছে। ওকে, তাহলে বলেন তো এটা কি হবে?
তাহলে এটা কি হবে বলেন? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? এটাও দেখেন 2024 আসছে, একদম রিসেন্ট প্রশ্ন। তাহলে এখন দেখেন অহিনকুল, তাহলে এখানে অহিনকুল দুইটাকেই বুঝায়, স্বর্গ নরক, অহিনকুল, সাপে নেউলে। ওকে, আচ্ছা এরপর দেখেন আমরা একটু দেখি, এরপর শেষ আমাদের মোটামুটি দ্বন্দ্ব সমাস শেষ। এবার বলেন দ্বন্দ্ব সমাস কি ক্লিয়ার? দ্বন্দ্ব সমাস কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? দ্বন্দ্ব সমাস খুবই সহজ। এখন যেখান থেকে আলোচনা করব, এইখান থেকে আসলে আজকের ক্লাসের মূল আলোচনা শুরু। এবং এই প্যাচটা আপনি যদি ভালো করে যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনার আর কোনো সমস্যা নাই। এই প্যাচটাই ভালো করে বুঝতে হবে। এখন আসলে আমরা আসি কর্মধারী সমাসে। খুব ইম্পর্টেন্ট আলোচনা এখান থেকে শুরু হলো। প্রথমত আমরা এটা জানি কর্মধারী সমাসে পরপদের অর্থ প্রদান। কোন পদের অর্থ প্রদান? পরপদের অর্থ প্রদান। খুব ভালো করে বুঝেন। এখন কর্মধারী সমাসটা সাধারণত 5 ধরনের হয়। একটা হচ্ছে উপমান কর্মধারয়, আরেকটা হচ্ছে উপমিত কর্মধারয়, আরেকটা হচ্ছে রূপক কর্মধারয়, আরেকটা হচ্ছে মধ্যপদলুপী কর্মধারয়, মধ্যপদলুপী, আরেকটা হচ্ছে সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয়। এই হচ্ছে 5 ধরনের। এখন এই সবগুলোতে পরপদের প্রাধান্য পায়, সবগুলোতে পরপদের প্রাধান্য পায়। এখন কিভাবে বুঝবেন? সবগুলো সমাসে পরপদের প্রাধান্য পায়। এখন খেয়াল করে দেখেন, আলোছায়া কি বিপরীত হবে? জি, আলোছায়া বিপরীত। তো এখন দেখেন এই যে এখানে আছে, এই সবগুলোতে দেখেন, সবগুলোতে কোন পদের অর্থের প্রাধান্য পায় বলেন তো? পরপদের অর্থের প্রাধান্য পায়। এখন আমরা এই জিনিসটাই জানবো আজকে, যে কিভাবে আমরা সবগুলোকে আলাদাভাবে করতে পারবো। তো প্রথমেই 1 নম্বর আসেন, আমরা উপমান এবং উপমিত এই দুটো নিয়ে আলোচনা করি। উপমান আর উপমেয় এই দুটার ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে তুলনা। দুইটাতেই দেখবেন যে তুলনা বুঝায়, মানে দুইটা সমাসেই তুলনা বুঝাবে। সে ধরেন আপনাকে, ধরেন আমি যদি বলি যে, ধরেন আমি বললাম একটা সমাস বলি, ধরেন আমি বললাম রক্ত লাল, এইটা একটা সমাস, তাই না? রক্ত লাল। এখন দেখেন এখানে লালটাকে, রক্তকে লালের সাথে তুলনা করতেছে, তাই নয় কি? দেখেন রক্তকে লালের সাথে তুলনা করে, মানে রক্ত রক্ত লালের মতো, সহজ কথা, রক্ত লালের মতো তুলনা করতেছে। আবার এই দিকে ধরেন আমি যদি বলি সিংহ পুরুষ, তাহলে দেখেন তো এখানে পুরুষকে সিংহের সাথে তুলনা করতেছে, মানে পুরুষ সিংহের মতো, এটাই তো বুঝাচ্ছে। এখন কথা হচ্ছে দুইটা আমরা কিভাবে বুঝবো? দুইটা বুঝার জন্য খুব সহজ একটা কৌশল আমরা বলতে পারি। কৌশলটা হচ্ছে, উপমান কর্মধারয় সমাস যেটা হয় এটা সবসময় সত্য, অর্থাৎ এই তুলনাটা সত্য। আর উপমিত কর্মধারয় সমাস যেটা, এই তুলনাটা সর্বদা মিথ্যা হয়, মিথ্যা হয়। এখন খেয়াল করে দেখেন, রক্ত লাল, এটা কিন্তু সত্য। রক্ত সবসময় লাল রঙের হয়, কোনো সন্দেহ আছে না? এখন দেখেন পুরুষ কি সিংহের মতো হয় বলেন? হ্যাঁ, আমরা বলি যে পুরুষ সিংহের মতো, কিন্তু অ্যাকচুয়ালি কি পুরুষ পুরুষের মতো, সিংহ সিংহের মতো। তাহলে এই তুলনাটা মিথ্যা, এই তুলনাটা সত্য। তাহলে সত্য হলো উপমান, সত্য হলো উপমান, আর উপমিত হচ্ছে মিথ্যা। এই যে দেখেন এখানে মিথ আছে, মিথ মানে কি? মিথ্যা। এই যে উপমিত, মিথ, মিথ্যা। এবার মনে রাখতে পারেন। দেখেন ধনুক বাঁকা, খেয়াল করে দেখেন ধনুক বাঁকা, এটা কিন্তু সত্য। ধনুক সর্বদা কি হয়? বাঁকাই হয়, এটা সত্য। এটাতে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। এটাতে কোনো ভুল আছে? না, কোনো ভুল নাই। দেখেন অধর পল্লব, অধর মানে কি? অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা। এখন বলেন ঠোঁট কি পাতার মতো কখনো হয়? এটা কি সত্য? বলেন ঠোঁট কি পাতার মতো হয়? ঠোঁট পাতার মতো হয় না, এটা মিথ্যা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে উপমান কর্মধারয় সমাস যেটা, এখানে মনে রাখবেন পরপদ যেটা, এই পরপদে অ্যাডজেক্টিভ থাকে। পরপদে কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। আর উপমিততে যেটা, এখানে পরপদে নাউন থাকে, নাউন থাকে। যেমন দেখেন এখানে লাল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। বাঁকা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখানে দেখেন পুরুষ, এটা কিন্তু নাউন। পল্লব মানে পাতা, এটাও কিন্তু নাউন। দেখেন দুইটাই এখানে নাউন। আবার দেখেন এখানে দুইটাই কি? অ্যাডজেক্টিভ, তাই নয় কি? তাহলে হোপফুলি আপনারা মোটামুটি এই বেসিক পার্থক্যটা বুঝতে পারছেন। রক্ত লাল, এটা তুলনা হয় কিভাবে? মানে রক্তকে লালের সাথে তুলনা করছে। রক্ত লাল মানে কি? রক্ত লালের মতো, মানে রক্ত লালের ন্যায়, লালের ন্যায় মানে রক্তের বর্ণটা লাল। তো তুলনা করা বুঝাই নিল না?
বিপরীত আর শত্রুতা বুঝালে বলেন। বিপরীত তো মানে আয় ব্যয়, এটা একটা একটার বিপরীত। কিন্তু যদি বলি দা কোমড়া, এখানে কিন্তু দায়ের বিপরীত কোমড়া না, দায়ের সাথে কোমড়া শত্রুতা বোঝাচ্ছে, বিরোধ বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে বিরোধার্থক। ঠিক আছে, এগুলো কিভাবে প্রবোধ কি পরপদ পূর্বপদ পাচ্ছে সবগুলোতে। রক্ত লাল বলতে লালের অর্থ প্রদান হচ্ছে ধনুক বাঁকা। যদি এগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি ওরকম পূর্বপদ পরপদ মিলাইতে গেলে ঝামেলায় পড়বেন, কিছু ঝামেলা হয়, এই জন্য আমি আপনাদেরকে সহজ কৌশলটা বলছি। তাহলে উপমান হচ্ছে সত্য, উপমিত হচ্ছে কি মিথ্যা। এটা হচ্ছে বেসিক কথা। আমাকে একটু বলেন বুঝছেন কিনা। ব্যাস বাক্য বলেন ভাই, ব্যাস বাক্য পরে বলতেছি, আগে যেটা বুঝাই এটা বুঝেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলেন, আলোচনাটা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা, বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আপনারা একটু বলেন তো, ধরেন আমি যদি বলি 1 নাম্বার, ধরেন আমি বললাম বরফ শীতল, বলো তো এটা কোন সমাস হবে? বরফ শীতল, একটু নির্ণয় করেন। 2 নাম্বার ফুলকুমারী, বলেন তো এটা কোন সমাস হবে? 3 নাম্বার অরুণ রাঙা, বলেন তো এটা কোন সমাস হবে? মানে জাস্ট উপমান নাকি উপমিত, এটা একটু আইডেন্টিফাই করেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝছেন কিনা। বুঝছেন? দ্রুত মানে আগে আইডেন্টিফাই করেন, পরে গো বেচারা। হ্যাঁ, মানে গো বেচারা বলতে একেবারে এই শব্দটার অর্থ হচ্ছে মানে গরুর মতো বেচারা, মানে বেচারাকে গরুর সাথে তুলনা করছে, তো এটা অবশ্যই তুলনা বুঝাচ্ছে। আচ্ছা, এবার দেখেন বরফ শীতল, এটা কিন্তু সত্য। আবার দেখেন শীতল, এটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা উপমান, আমি এখানে সংক্ষেপে মান লিখলাম। ফুলকুমারী, এটা কিন্তু মিথ্যা, মানে ফুল কখনো কুমারী হয় না, কুমারী ফুল হয় না, তাই না? তার মানে এটা মিথ্যা, মিথ্যা মানে উপমিত। আবার অরুণ রাঙা, অরুণ মানে সূর্য, সূর্য সবসময় রাঙা হয়, তার মানে এটা সত্য, তার মানে এটা উপমান। আচ্ছা ফাইন, এখন আসেন, এই আলোচনাটা আমরা মোটামুটি বুঝলাম। এখন যে আলোচনাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাস বাক্য। মনে রাখবেন, যখন খুবই ইম্পর্টেন্ট, এই আলোচনাটা খুবই 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 ইম্পর্টেন্ট, ভালো করে বুঝেন প্লিজ। উপমান কর্মধারয় সমাসে মাঝে ন্যায় বসে, মাঝে জাস্ট 2টা পদের মাঝে ন্যায় ঢুকাই দিবেন। ধরেন রক্তলাল, তাহলে এইটার ব্যাস বাক্য হচ্ছে রক্তের ন্যায় লাল। এটার ব্যাস বাক্য কি? রক্তের ন্যায় লাল। শেষ। দেখেন মাঝখানে আপনি ন্যায় নিয়ে আসলেন, আপনার ব্যাস বাক্যের কাজ শেষ। ধনুক বাঁকা, এটার ব্যাস বাক্য হচ্ছে কি? ধনুকের ন্যায় বাঁকা। শেষ। দেখেন হয়ে গেল, ন্যায়টা মাঝে নিয়ে আসলেন, শেষ। ন্যায় শব্দটা মাঝে আনলেন, আপনার উপমানের ব্যাস বাক্য শেষ। উপমিতর ব্যাস বাক্যে ন্যায়টা শেষে আসে, ন্যায় শেষে আসে। তবে এখানে একটা কথা আছে, ধরেন আমি যদি বলি অধর, এখানে দেখেন আগে পল্লব, 2টা শব্দ আগে চলে আসবে, তাহলে অধর পল্লবের ন্যায়। এইবার দেখেন ন্যায়টা কিন্তু শেষে আসছে। তবে মনে রাখতে হবে, যাকে তুলনা করে সে আগে বসে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট উপমিতর ক্ষেত্রে। যাকে তুলনা করে সে আগে বসে, সে আগে বসে। এখন দেখেন এখানে খেয়াল করেন, এখান থেকেই প্যাচ লাগা শুরু, এখান থেকেই মাথায় প্যাচ লাগবে আপনার সমাস পড়তে গেলে। দেখেন অধর পল্লব মানে ঠোঁট পাতা, ঠোঁট পাতার মতো। তাইলে তুলনা কাকে করতেছে বলেন? পাতাকে নাকি ঠোঁটকে? ঠোঁটকে পাতার সাথে তুলনা করতেছে, রাইট? ঠোঁটকে পাতার সাথে তুলনা করতেছে, এম আই রাইট? তাহলে ঠোঁটকে পাতার সাথে তুলনা করতেছে, এই জন্য ঠোঁট আগে বসছে, মানে অধর আগে বসছে। ফাইন, এবার এটার ব্যাস বাক্য করেন। সিংহ পুরুষ, এখন বলেন এখানে কি সিংহকে তুলনা করতেছে না পুরুষকে? মানে কাকে তুলনা করতেছে? উত্তর কি সিংহকে পুরুষের সাথে নাকি পুরুষকে সিংহের সাথে? বলেন কাকে তুলনা করতেছে? পুরুষকে সিংহের সাথে। বুঝেন, পুরুষকে সিংহের সাথে তুলনা। তাহলে পুরুষ হচ্ছে আমার তুলনার বস্তু। দেখেন যাকে তুলনা করে সে আগে বসে, তাহলে কাকে তুলনা করা হচ্ছে? পুরুষকে তুলনা করা হচ্ছে। তাহলে সিংহ পুরুষ, এবার দেখেন ব্যাস বাক্য করতে গেলে পুরুষ আগে চলে আসবে, তাহলে পুরুষ সিংহের ন্যায়। দেখেন ব্যাস বাক্য হয়ে গেল, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। বুঝছেন?
এইবার আপনারা এই তিনটার ব্যাস বাক্য করেন তো, দেখেন পারেন কিনা। এই তিনটার ব্যাস বাক্য করেন, পারেন কিনা দেখেন। মানে যাকে তুলনা করে সে আগে আগে চলে আসে, খুব সহজ কথা। যাকে তুলনা করে সে আগে চলে আসে, কথা খুব সহজ। তাহলে দেখেন বরফ শীতল, এটার ব্যাস বাক্য কি হবে? এটার ব্যাস বাক্য কি হবে? বরফের ন্যায় শীতল, এটা তো পারবেন। কিন্তু এইটা 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 করেন জাস্ট, যে ফুলকুমারী। এখন দেখেন ফুলকে কুমারীর সাথে তুলনা করতেছে না কুমারীকে ফুলের সাথে? ডেফিনেটলি কুমারীকে ফুলের সাথে তুলনা করতেছে। কিছু কিছু শব্দের অর্থ বুঝতে হবে, সেক্ষেত্রে কি করব? অর্থ বুঝতে হবে। যেমন অধর মানে ঠোঁট, এটা আপনাকে জানতে হবে। শব্দের অর্থগুলো আগে, সমাস নির্ণয় করতে গেলে আগে শব্দের অর্থ বের করবেন। তাহলে এখন এখানে কুমারীকে তুলনা করতেছে, তাহলে এটার ব্যাস বাক্য হবে ফুল ফুল কুমারীর ন্যায়। তাহলে ফুল, সরি, কুমারীকে তুলনা করতেছে না, তাহলে কুমারী আগে চলে আসবে। তাহলে কুমারী ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায়। বুঝছেন কথা? ক্লিয়ার? গুড। আচ্ছা এইবার আসেন আমরা একটু দেখি, এখানে একটা চার্ট দেওয়া আছে, এখানে কিছু সমাস দেওয়া আছে, জাস্ট উপমান কিনা উপমিত। এই পাশে আমরা সমাসের নাম লিখবো, এই পাশে আমরা ব্যাস বাক্য লিখবো। তো আপনারা এরকম 1 2 দিয়ে, হ্যাঁ, আপনারা একটু এই 5টা সমাস নির্ণয় করেন, উপমান নাকি উপমিত আগে সেটা নির্ণয় করেন। এরপর এটা কি, এটার ব্যাস বাক্য কি হবে সেটা নির্ণয় করেন। এটার ব্যাস বাক্য কি হবে সেটা নির্ণয় করেন। প্রথমত বুঝেন, খুব ভালো করে খেয়াল করেন, বুঝে বুঝে চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। দেখেন একটু প্লিজ ট্রাই করেন। প্রথমত হচ্ছে দেখেন, একটা একটা করে আমি আপনাদেরকে একটু হেল্প করি। কুসুম কোমল, কোমল মানে হচ্ছে, এই কোমল মানে হচ্ছে নরম, কোমল এটার মানে হচ্ছে পদ্ম। আর এই কোমল মানে কি, এটার মানে হচ্ছে নরম। তাহলে দেখেন কুসুম নরম, এই কোমল এটা অ্যাডজেক্টিভ, তাহলে পরপদে অ্যাডজেক্টিভ আছে, খেয়াল করেন। আবার এটা কিন্তু সত্য, কুসুম কিন্তু নরম, তাহলে এটা উপমান। এটা কি, এটা উপমান। হাড়ি মুখ, এখন বলেন মুখ কি হাড়ির মতো হয়? মানে গোলগাল মুখ দেখলে আমরা বলি হাড়ি মুখ, বাট এটা কি বাস্তবে সম্ভব? বলেন এটা কি বাস্তবে সম্ভব? না, তাহলে এটা উপমিত, তাই না? চরণ পদ্ম, চরণ মানে কি পা, পদ্ম মানে তো বুঝেন পদ্ম ফুল, এটা কি সম্ভব? না, তাহলে এটাও কি উপমিত। এবার দেখেন বীর সিংহ, এখন দেখেন সিংহ বীর হয়, বীর সিংহ হয়, তাহলে এটা কি উপমিত। আগে সমাসগুলো আইডেন্টিফাই করে ফেলেন। লৌহ কঠিন, ব্যাস বাক্য দেখে সমাস শিখবেন না, আগে সমাস আইডেন্টিফাই করেন। আপনাদেরকে অনেকেই শিখাবে যে মাঝে ন্যায় থাকলে উপমান, শেষে ন্যায় থাকলে উপমিত। এই কথাটা ভিত্তিহীন, কারণ পরীক্ষাতে ব্যাস বাক্য দেওয়া থাকবে না। সো ন্যায় কোথায় আছে, মাঝে না শেষে, এটা তো আপনি বুঝবেন না। লৌহ কঠিন, হ্যাঁ লোহা তো কঠিনই, এটা তো সত্য, তাহলে এটা উপমান। এখন আমরা সমাস নির্ণয় করে ফেললাম, এবার আসেন ব্যাস বাক্যে। এইবার দেখেন ব্যাস বাক্য এবার সহজ। তো এটা দেখেন, এটা যেহেতু উপমান তাহলে এখানে মাঝে ন্যায় বসান, এটা যেহেতু উপমান তাহলে এখানে মাঝে ন্যায় বসান, তাহলে কি হবে? কুসুম, হ্যাঁ, কুসুমের ন্যায় কোমল, শেষ। এবার দেখেন এটা উপমিত। এখন দেখেন কাকে তুলনা করতেছে, মুখকে তুলনা করতেছে হাড়ির সাথে, তাহলে মুখ আগে চলে আসবে, মুখ হাড়ির ন্যায়, মুখ হাড়ির ন্যায়, দেখেন এখানে শেষে চলে গেছে। উপমিত, এখানে চরণ পদ্ম, তাহলে চরণকে পদ্মের সাথে তুলনা করতেছে, তাহলে চরণ, হ্যাঁ, পদ্মের ন্যায়, পদ্মের ন্যায়। বীর সিংহ, তাহলে এখানে বীরকে সিংহের সাথে তুলনা করতেছে, তাহলে এটা কি হবে? বীর সিংহের ন্যায়, যাকে তুলনা করে সে আগে বসে। লৌহ কঠিন, এটা তো উপমান, তার মানে লৌহের ন্যায় কঠিন, লৌহের ন্যায় কঠিন, শেষ। এবার বলুন উপমান আর উপমিতর ভিতরে প্যাচ লাগার কোনো সুযোগ আছে? বলুন তো ভাইয়া। একদম ব্যাস বাক্য সহ জিনিসটা আপনাদেরকে খুব ক্লিয়ারলি বুঝাই দিলাম। আমার মনে হয় যে এরপর আর কোনো ঝামেলা থাকার কথা নয়, বুঝছেন? ক্লিয়ার?
ক্লিয়ার? একদম আমার বইটা যাদের কাছে আছে বইটা খুলে দেখবেন, যে সমাস অধ্যায়টা খুলে দেখবেন, একদম আমি যেভাবে সহজে পড়াচ্ছি সেম টু সেম ওইভাবেই আপনি দেখবেন যে আছে, ওইভাবেই দেওয়া আছে। তো বইটা যারা নেন নাই বইটা নিয়ে রাখবেন। হ্যাঁ, ফুলের নাই কুমারী দিলে হবে না, না কুমারী ফুলের নাই, কুমারীকে তুলনা করতেছে, কুমারী আগে চলে আসবে। হ্যাঁ, ওকে, এইবার বলেন উপমান আর উপমিতর মানে ঝামেলা কি ক্লিয়ার? আমাকে বলেন তো, উপমান আর উপমিতর ঝামেলা কি ক্লিয়ার? উপমান আর উপমিতর ঝামেলা কি ক্লিয়ার গেল? এবার আসেন রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস খুব সহজ। সাধারণত প্রথম যে পদ, এই পদটা অদৃশ্যমান হয়, পরের পদটা এটা দৃশ্যমান হয়, মানে একটা অদৃশ্যমান পদ আর একটা দৃশ্যমান পদ মিলে যায় আর কি। যেমন দেখেন, ধরেন আমি যদি বলি মন মাঝি, তাহলে দেখেন মন কিন্তু দেখা যায় না, মাঝি কিন্তু দেখা যায়, তাই না? বিদ্যা সাগর, বিদ্যা কিন্তু দেখা যায় না, বিদ্যা দেখা যায় না, সাগর দেখা যায়, তাই না? বিষাদ সিন্ধু, বিষাদ কিন্তু দেখা যায় না, বিষাদ মানে কি দুঃখ, আর সিন্ধু মানে কি সাগর, সাগর কিন্তু দেখা যায়। জ্ঞান বৃক্ষ, জ্ঞান কিন্তু দেখা যায় না, বৃক্ষ দেখা যায়। এখন এগুলো ব্যাস বাক্য কিভাবে করবেন? এগুলো ব্যাস বাক্য রূপক, ব্যাস বাক্য করতে গেলে দুইটা পদের মাঝখানে রূপ আনবেন। তাহলে মন মাঝি, মনরূপ মাঝি, মনরূপ মাঝি। ওকে, আচ্ছা। বিদ্যাসাগর, তাহলে বিদ্যা রূপ সাগর। বাকি দুটোর ব্যাস বাক্য আপনারা করেন তো, বাকি দুটোর ব্যাস বাক্য আপনারা করেন তো, বিদ্যা রূপ সাগর। এখন তবে এই নিয়মের দু চারটা হাতে গোনা দু তিনটা ব্যতিক্রম আছে, যেগুলো আপনি বাংলাভাষ বই থেকে দেখবেন, ব্যতিক্রম বের করবেন যে এটা এটা আমার নিয়মের সাথে মিলতেছে না। যেগুলো মিলতেছে না ওগুলো আপনি বিশেষভাবে মনে রাখবেন। অলমোস্ট আপনার 95% আপনার এই নিয়ম দিয়ে মিলে যাবে, অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। কথা কি বুঝাতে পারছি? তাহলে বিষাদ সিন্ধু, এটার ব্যাস বাক্য কি হবে? বিষাদ, বিষাদ রূপ সিন্ধু। আর জ্ঞান বৃক্ষটা কি হবে? জ্ঞান রূপ বৃক্ষ। ঠিক আছে, বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আসেন দেখেন মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এই সমাসে ব্যাস বাক্যের মাঝখান থেকে পদ লোপ পায়। তার আগে আপনাদেরকে বেসিক পার্থক্যটা বুঝতে হবে। দেখেন ভাইয়া, এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছেন, উপমান, উপমিত, রূপক, তিনটাতেই দেখেন তুলনা বুঝায়। আপনি জ্ঞান বৃক্ষ বলেন, তার মানে জ্ঞানের সাথে বৃক্ষকে তুলনা করা হচ্ছে। আপনি বিদ্যাসাগর বলেন, তার মানে তার বিদ্যাকে সাগরের সাথে তুলনা করা হচ্ছে। এই তিনটাতে তুলনা করা বুঝাবে। কিন্তু মধ্যপদ লোপী কর্মধারয় সমাস এখানে কোনো তুলনা বুঝাবে না। এখানে ব্যাস বাক্য করতে গেলে মাঝখান থেকে পদ লোপ পাবে। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম যে হাত ঘড়ি। এখন হাত ঘড়ি, এটার ব্যাস বাক্য কি করবেন? এটার ব্যাস বাক্য কি? খুব সহজ ভাষায় লিখেন, হাতে হাতে পরার ঘড়ি। দেখেন হাতে পরার ঘড়ি, তাহলে দেখেন হাতে পরার ঘড়ি, এখানে হাতও আছে ঘড়িও আছে, তাহলে এই যে মাঝখান থেকে যে পরার পদটা আছে এই পদটা কিন্তু বাদ গেছে, এই পদটা বাদ। তাহলে দেখেন মাঝখানের পদ লোপ পাচ্ছে, মাঝখানের পদ বাদ চলে যাচ্ছে। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে? যেমন দেখেন ঝালমুড়ি, দেখেন ঝালমুড়ি, এখন ব্যাস বাক্য করেন, ঝালমুড়ি মানে কি? ব্যাস বাক্য করা লাগবে না, আগে বুঝেন ঝালমুড়ি মানে কি। ঝালমুড়ি মানে হচ্ছে ঝাল মিশ্রিত মুড়ি, তাই না? তাহলে দেখেন ঝাল মিশ্রিত মুড়ি। ওকে, তাহলে দেখেন এখানে ঝালমুড়ির ভিতরে দেখেন ঝালও আছে মুড়িও আছে, এই যে মাঝখান থেকে মিশ্রিত পদ এটা কিন্তু নাই, এটা বাদ। দেখেন ঘর জামাই, তাহলে বলেন ঘর জামাই মানে কি? ঘর জামাই মানে কি? মানে ঘরে আশ্রিত জামাই, ঘরে আশ্রিত জামাই। এখন খেয়াল করে দেখেন এই যে মাঝখান থেকে আশ্রিত পদটা বাদ পড়ছে, বাদ পড়ছে না? দেখেন সাহিত্য সভা মানে কি? সাহিত্য সভা, এটার মানে কি? সাহিত্য সভা মানে হচ্ছে সাহিত্য বিষয়ক সভা, বিষয়ক সভা। তাহলে দেখেন মাঝখান থেকে এই যে বিষয়ক পদ যেটা আছে এটা কিন্তু বাদ পড়ছে। এই যে দেখেন মাঝখানের পদটা ডিরেক্ট বাদ পড়ে যায়। সিংহাসন কি? সিংহাসন, তাহলে এটার ব্যাস বাক্য কি? সিংহাসন বলতে কি বুঝায়? সিংহ চিহ্নিত আসন, আসন। তাহলে এই যে মাঝখান থেকে চিহ্নিত পদটা বাদ গেছে। এখন এই দুইটা জিনিসে এখানেও দুইটা পদ থাকবে না, পূর্বপদ পরপদ দুইটাই নাউন হয়, ওই যে উপমিতের মতো। পার্থক্য হচ্ছে উপমিত তো তুলনা বুঝাবে। যেমন ধরেন আমি যদি বলি অধর পল্লব, এটাও কিন্তু দুইটাই নাউন। দেখেন অধর পল্লব। আবার আমি যদি বলি হাত ঘড়ি, এখানে দেখেন হাতও নাউন ঘড়িও নাউন। পার্থক্য কি?
এইখানে হাত ঘড়িতে তুলনা বুঝাচ্ছে না। বলেন হাতকে কি ঘড়ির মতো বলা যায় বা ঘড়িকে হাতের মতো বলা যায় না। কিন্তু এখানে দেখেন আপনি পাতাকে ঠোঁটের মতো বলতে পারবেন কিংবা ঠোঁটকে পাতার মতো বলতে পারবেন, তুলনা হচ্ছে, এটাই হচ্ছে। ঠিক আছে, চিকিৎসা শাস্ত্র কি হবে? চিকিৎসা বিষয়ক শাস্ত্র। এটা ব্যাস বাক্য হচ্ছে, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন আপনি একটু ট্রাই করে দেখেন তো এই কয়টা এগুলার ব্যাস বাক্য আপনি করতে পারেন কিনা। দেখেন একটু মানে চেষ্টা করেন। প্রথম কথা হচ্ছে এখানে যতগুলো আছে এখানে হয় আপনি আগে বুঝেন, এখানে দুই ধরনের দেওয়া আছে। একটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস আইডেন্টিফাই করেন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস আইডেন্টিফাই করেন। এই দুটো সমাস আইডেন্টিফাই করেন। হাত এবং ঘড়ি দুটো তো নিজস্ব অর্থ আছে, এটা দ্বন্দ্ব সমাস মানে ভাই হাত, এটা কেমন কথা রে ভাই। এই যে মোহাম্মদ আলামিন ভাই, হাত ঘড়ি বলতে কি হাতকে বুঝেন? আমি বললাম যে আমার একটা হাত ঘড়ি আছে, তার মানে কি হাত আছে না ঘড়ি আছে? ঘড়ি আছে না? তো দুইটার অর্থ থাকলে কি হয়েছে? বুঝাচ্ছে তো ঘড়িকে, পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে না। ঝালমুড়ি ব্যাস বাক্য জানা না থাকলে, ভাই ঝালমুড়ি মানে কি এটা ব্যাস বাক্য জানা থাকা লাগবে না। ঝালমুড়ি মানে হচ্ছে ঝাল মাখানো মুড়ি বা ঝাল মিশ্রিত মুড়ি, সহজ কথা, সহজ জিনিস। আচ্ছা এখন দেখেন আগে এখান থেকে আইডেন্টিফাই করেন কোনটা রূপক কর্মধারয় সমাস, কোনটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আগে এটা আইডেন্টিফাই করেন। কোনটা রূপক কর্মধারয় সমাস আর কোনটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এটা আইডেন্টিফাই করেন। আচ্ছা এখন খেয়াল করে দেখেন, একটু বুঝেন। প্রথমত হচ্ছে স্মৃতিসৌধ। আপনি বলবেন ভাইয়া স্মৃতি দেখা যায় না, সৌধ এটা দেখা যায়, মানে আমরা স্মৃতিসৌধ বলি না, সৌধ। দেখেন তুলনা বুঝাতে হবে। রূপক কর্মধারয়, এখানে স্মৃতির সাথে সৌধ, এটা তো তুলনা হয় না। এখানে দেখেন হ্যাঁ জীবনের সাথে স্রোত, জীবন স্রোত, এটা তুলনা হয় যে জীবন স্রোতের মতো বয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। দুধ ভাত, দুধের সাথে ভাতের তুলনা হয় না। মন বাউল, হ্যাঁ মনটা বাউলের মতো, ঠিক আছে ওকে। মন দেখা যায় না, আবার দেখেন বাউল দেখা যায়। প্রেম দেখা যায় না, দরিয়া দেখা যায়। ওরে প্রেম দরিয়া গান আছে না। তাহলে এই তিনটা রূপক, এইটা রূপক, এইটা রূপক, এইটা রূপক। তাহলে এই তিনটার ব্যাস বাক্য কি হবে? জীবন রূপ স্রোত, জীবন রূপ স্রোত। তাহলে মন বাউল কি হবে? মন রূপ বাউল। এরপর প্রেম দরিয়া কি হবে? প্রেম রূপ দরিয়া। আচ্ছা এবার আসি, এই তিনটা তার মানে এই দুটো হচ্ছে মানে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে দুধ ভাত মানে কি? দুধ মিশ্রিত ভাত, খুব সহজ, দুধ মিশ্রিত ভাত। এরপর দেখেন স্মৃতিসৌধ মানে কি? স্মৃতি রক্ষার্থে সৌধ, মানে স্মৃতি রক্ষার জন্য যে সৌধ বানাই, তাহলে স্মৃতি রক্ষার্থে সৌধ। শেষ। বুঝছেন? সহজ জিনিস, একদম সহজ। বলেন বুঝছেন কিনা? সহজ জিনিস। এইবার আসেন সাধারণ কর্মধারয় সমাস 5 নাম্বার, এটা আরো সহজ। এইটার যদি আপনি ব্যাস বাক্য করতে যান তাহলে এটার ব্যাস বাক্যে যে, যে সে, যা তা, যিনি তিনি, এই ব্যাস এইগুলো আনা লাগবেই, আনা লাগবেই ব্যাস বাক্য করতে গেলে। যেমন দেখেন ধরেন আমি বললাম কালো বাজার, তাহলে দেখেন কালো বাজার, এখন এটার ব্যাস বাক্য করেন। দেখেন এইখান থেকে আপনাকে একটা না একটা কিছু আনা লাগবে, কোনটা আনবেন, কোনটা সুন্দর। তাহলে ব্যাস বাক্য খুব সহজ, কালো যে বাজার, কালো যে বাজার। ওকে আচ্ছা ধরেন এবার আমি বললাম উড়োজাহাজ, এটার ব্যাস বাক্য করেন তো। উড়োজাহাজ, এটার ব্যাস বাক্য করেন, পারেন কিনা? উড়োজাহাজ, এটার ব্যাস বাক্য কি হবে? এটার ব্যাস বাক্য কি হবে বলেন? উড়ো যে জাহাজ, উড়ো যে জাহাজ, উড়ো যে জাহাজ হয়ে গেল। ধরেন আমি যদি বলি জজ সাহেব, জজ সাহেব, তাহলে জজ সাহেবের ব্যাস বাক্য কি হবে? যিনি জজ, যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব, ব্যাস বাক্য আমার হয়ে গেল। দেখেন যদি বলি কাঁচা মিঠা, কাঁচা মিঠা, তাহলে ব্যাস বাক্য কি হবে? যা কাঁচা, যা কাঁচা তাই মিঠা, যা কাঁচা তাই মিঠা, ব্যাস বাক্য হয়ে গেল। যা কাঁচা তাই মিঠা। বুঝছেন? চালাক চতুর, ব্যাস বাক্য করেন। চালাক চতুর, চালাক চতুর, এগুলো দেখে দ্বন্দ্ব সমাসের মতো মনে হবে, বাট দ্বন্দ্ব সমাস কিন্তু ব্যাস বাক্য ওকার আসে, ও আসে, এগুলোর ব্যাস বাক্য কিন্তু ওকার আসে না, ও আসে না। তাহলে যে চালাক, যে চালাক সেই চতুর, যে চালাক সেই চতুর, সিম্পল। যে চালাক সেই চতুর, যে চালাক সেই চতুর, শেষ।
এইবার আসেন এইগুলো একটু দেখেন, অনেকগুলো আমি বলে দিয়েছি ব্যাস বাক্য, এখন আপনারা একটু ব্যাস বাক্যটা করেন। ব্যাস বাক্যটা করেন মানে সমাস এটা তো জানেনি, আইডেন্টিফাই করা লাগবে না, বাট আপনি ব্যাস বাক্যটা করেন। ব্যাস বাক্যটা করেন, খুবই ইম্পর্টেন্ট। ব্যাস বাক্যটা করেন। চালাক চতুর এটা তো বলেই দিলাম, যে চালাক সেই চতুর, তাহলে এখানে যে সে আনলেই হয়ে যাবে, যে চালাক সেই চতুর, সেই চতুর। আচ্ছা এটা দেখেন আলু সিদ্ধ, এখন এটাতে কি ব্যাস বাক্য ছাড়া বোঝার উপায় নেই? মানে ব্যাস বাক্য ছাড়ার বোঝার উপায় নেই বলতে এটা ব্যাস বাক্য করতে গেলে আপনাকে এগুলো আনতেই হবে। আপনি নর্মালি চিন্তা করতে গেলে আপনি দেখবেন যে ব্যাস বাক্য এগুলো আনতে হবে। যেমন দেখেন চালাক চতুর, এখানে কিন্তু দুইটা পদই অ্যাডজেক্টিভ, মানে এটা যে কোনো স্ট্রাকচার হইতে পারে, এটা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হয়, এটা নাউন প্লাস নাউন হয় না। আবার দেখেন আলু সিদ্ধ, এখানে আলুটা নাউন, আবার সিদ্ধ এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার দেখেন টক ঝাল, এখানে টকও অ্যাডজেক্টিভ, ঝালও অ্যাডজেক্টিভ। দেখেন নীল আকাশ, নীলটা অ্যাডজেক্টিভ, আকাশটা নাউন। পটল ভাজা, পটলটা নাউন আর ভাজাটা অ্যাডজেক্টিভ, এরকম স্ট্রাকচার হয়। এখন খেয়াল করেন আলু সিদ্ধ, এটা কি বলবেন আলু যে সিদ্ধ? না, দেখেন বিশেষণ আগে চলে আসবে, তাহলে এটা কি হবে সিদ্ধ যে আলু। একটা ভাষার একটা সৌন্দর্য আছে না, আপনি কি এটা বলতে পারেন যে আলু যে সিদ্ধ? না, বলবেন সিদ্ধ যে আলু, সেটাকেই তো আমরা কি বলি সিদ্ধ যে আলু, এটাকেই বলি আলু সিদ্ধ। তাহলে টক ঝাল, এটা ব্যাস বাক্য কি করবেন বলো তো? টক ঝাল, তাহলে যা টক তাই ঝাল, তাই না? যা টক তাই ঝাল, তাই ঝাল। আচ্ছা নীল আকাশ, এটা সহজ, নীল যে আকাশ। এরপর দেখেন পটল ভাজা, তাহলে এই যে এখানে ভাজাটা অ্যাডজেক্টিভটা আগে চলে আসবে, তাহলে ভাজা যে পটল, ভাজা যে পটল, শেষ, ভাজা যে পটল। এবার আসলে আমরা একটু প্রশ্ন দেখি, আরো অনেকগুলো আছে, আরো অনেকগুলো আছে, দেখলে পারবেন। তো এখানে মহা মহৎ এগুলো নিয়ে বেশ প্যাচ লাগে, এই প্যাচটা একটু ক্লিয়ার করি, এগুলো খুব ইম্পর্টেন্ট। মহাবীর মানে কি? মহান যে বীর। মহামনীষী, মহান যে মনীষী। মহর্ষি, মহান যে ঋষি। এবার আসেন এখানে কথা আছে মহানদী, এই নদীর ক্ষেত্রে হলে এখানে হয়ে যাবে মহতী, তাহলে মহানদী মহতী যে নদী। ব্যাস বাক্যটা খেয়াল করেন, মহানদী মহতী যে নদী, সবগুলোর মাঝে যে আছে। মহারানী মহতী যে রানী, মানে সাধারণত স্ত্রীবাচক যেগুলো নদী রানী এগুলোকে স্ত্রীবাচক ধরা হয়, তো স্ত্রীবাচক যেহেতু এই জন্য এগুলো মহতী চলে আসে। আবার মহানবী মহান যে নদী, এখন কিন্তু আর বলতে পারবেন না মহতী যে নদী। এরপর হচ্ছে মহামহোপাধ্যায়, তাহলে মহান যে উপাধ্যায়। এরপর দেখেন মহাজ্ঞান, মহৎ যে জ্ঞান। মহাজন, মহা যে জন। মহারাজ, মহান যে রাজ। এরপর হচ্ছে মহা অষ্টমী, তাহলে মহতী যে অষ্টমী। অষ্টমী এটা তো নারীবাচক শব্দ, তাই না? এই জন্য। এরপর দেখেন মহাকীর্তি, মহতী যে কীর্তি। মহাপুরুষ, মহান যে পুরুষ। মহাকাব্য, মহান যে কাব্য। তো এইখানে মনে রাখতে হবে এই কিছু জায়গা আছে, যেমন নদীর ক্ষেত্রে মহতী, রানীর ক্ষেত্রে মহতী, অষ্টমীর ক্ষেত্রে মহতী, কীর্তির ক্ষেত্রে মহতী, মহতী যে কীর্তি। ঠিক আছে? পটল ভাজা উপমান হলো না কেন? দেখেন এই যে সজীব মোল্লা, পটল ভাজা যদি উপমান বলেন তাহলে ব্যাস বাক্য করেন, মাঝে ন্যায় আনেন, পটলের ন্যায় ভাজা। এখন বলেন পটলের মতো ভাজা কেমনে হয়? পটল কি ভাজা? এটা তো ব্যাস বাক্যই হয় না। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এরপর কিছু আছে আগে পরে আসে ব্যাস বাক্য করতে গেলে, এগুলো সাধারণ কর্মধারী সমাস, যেমন ঘষা মাজা, আগে ঘষা পরে মাজা, দেওয়া নেওয়া, আগে দেওয়া পরে নেওয়া, এগুলো একটু দেখলেই পারবেন। আসলে আমরা একটু প্রশ্ন সলভ করি। যশ সাহেব এটা কোন সমাস? একটু আগে পড়াইছি, 35 BCS আসা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, অনেকবার চাকরি পরীক্ষা আসছে। আপনাদের যাদের কাছে এই যে বাংলাবাজ বইটা আছে তারা বইটা হাতে রাখেন, এই বইটা হাতে রেখে আপনি সলভ করেন, এনাফ আপনার জন্য। যারা এখনো বইটা নেন নাই বইটা অর্ডার দিয়ে দিবেন, আমাদের যে ফেসবুকে গিয়ে আমাদের যে তানভীর স্যার পেজ আছে এই তানভীর স্যার পেজ থেকে বইটা অর্ডার দিয়ে দিবেন। হ্যাঁ, এখন আপনারা চাইলে কিন্তু বই হোম ডেলিভারিও নিতে পারবেন, মানে হোম ডেলিভারি আপনার বাসাতে বই চলে যাবে এরকম। ওকে, আচ্ছা, তো বুঝতে পারতেছেন যশ সাহেব এটা সাধারণ কর্মধারী সমাস, তো এখানে কর্মধারী সমাস আছে। এরপর দেখেন জ্যোৎস্না রাত, এটা একটু দেখেন। তাহলে জ্যোৎস্না রাত মানে কি? জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্না শোভিত রাত। তাহলে এখানে মাঝখান থেকে শোভিত পদটা বাদ যাচ্ছে, তাহলে এটা মধ্যপদলোপী কর্মধারী সমাস। ওকে, আচ্ছা, এরপর দেখেন 27 বিশেষ আছে, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করাকে বলা হয় উপমেয়। এইটা পরীক্ষাতে এই সংজ্ঞাটা অনেকবার আসছে যে উপমেয় কাকে বলে? প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে বলা হয় উপমেয়। এটা মুখস্থ করে ফেলবেন, এই সংজ্ঞাটা এটা মুখস্থ করে ফেলবেন, এটা পরীক্ষাতে আসে। আচ্ছা, এরপর দেখেন চাঁদ মুখ, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকে অনেক কথা বলে। তো ডেফিনেটলি চাঁদ মুখ, দেখেন মুখটা কিন্তু নাউন, তো চাঁদ মুখ এটা কিন্তু অবশ্যই 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 এটা উপমিত কর্মধারী সমাস। এখন উপমিত কর্মধারী সমাস হলে ন্যায়টার শেষে বসে,
তাহলে দেখেন এটা রাইট অ্যান্সার না, এটা শেষে বসছে। মুখ চাঁদের নাই, মুখকে যেহেতু তুলনা করতেছে সো মুখটা আগে চলে আসছে, এটা 25 BCS আসছে, তাহলে কি হবে মুখ চাঁদের নেয়। এরপর দেখেন মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এইবার দেখেন ব্যাস বাক্য সহ দিছে, এখন দেখেন তো মিলাইতে পারেন কিনা। ব্যাস বাক্য সহ দিছে, যদি এরকম প্রশ্ন হয় না, এটা অনেক আগের প্রশ্ন, 2010-এর প্রশ্ন, যদিও এখন আর এরকম প্রশ্ন হয় না। তাহলে এখন দেখেন গদ থেকে ছাড়া, এখানে তো বিভক্তি লোপ পাচ্ছে, থেকে তো পঞ্চমী বিভক্তি, তো এটা তৎপুরুষ সমাস। অরুণের মতো রাঙা, এখানে মনে রাখবেন ন্যায় অথবা মতো দুইটাই দেওয়া যায়, সাধারণত আমরা ন্যায় দিই আর কি, মানে উপমান উপমিত এগুলো আপনি ন্যায়ের জায়গায় মতো দিলেও ভুল হবে না, এটা তো জানেন এটা উপমান। হাসি মাখা মুখ, এই যে দেখেন এখানে মাখাটা বাদ পড়ছে, তাই না, তার মানে এটা হইতে পারে, এটাই রাইট অ্যান্সার, এটাই কি রাইট অ্যান্সার। এরপর দেখেন কর পল্লব, কর পল্লব, পল্লব মানে পাতা, কর শব্দটা হচ্ছে সাধারণত হাত, হাতি, অনেক অর্থে ব্যবহৃত হয়, তো যাই বলেন এটা আসলে মানে হাত কখনো পাতার মতো হয় না, তার মানে এটা উপমিত, এটা কি উপমিত, বুঝছেন, এটা উপমা। মুখ চন্দ্র, তাহলে চন্দ্র কখনো মুখের মতো হয় না, মুখ কখনো চন্দ্রের মতো হয় না, চন্দ্র নাউন, তার মানে এটা উপমিত, এটাই রাইট অ্যান্সার, 2024 আসছে। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লাগছে একটু জানাই দেন, আর যারা এখনো বই কালেক্ট করেন নাই তারা অবশ্যই বাংলা ভাষা বইটা নিয়ে রাখবেন আপনাদের সেরা প্রস্তুতির জন্য, আপনাদের কাছে এই বইটা থাকলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ক্লাসটা কেমন লেগেছে জানিয়ে দিন। আজকে আমরা আর না আগাই, আমি অনেক ডিটেলসে পড়ানোর জন্য চেষ্টা করছি, আশা করি যতটুকু পর্যন্ত পড়াই যায় ততটুকু পর্যন্ত আপনাদের ইনশাল্লাহ ঝামেলা থাকবে না। নেক্সট ক্লাসে আমরা এটা ভালো করে পড়বো, ঠিক আছে। ডি উত্তর হলো না কেন স্যার, কোনটার কথা বলছেন, কোনটার ডি উত্তর হলো না কেন, মানে কোনটার কথা বলছেন ওকে একটু বলেন, আমার কি বলা ভুল হয়েছে নাকি আল্লাহ মাহবুব জানে। আচ্ছা, কোনটার কি উত্তর ভুল হয়েছে? বিষাদ সিন্ধুর উপকর্মধারয় সমাজ, চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র, উপমিত, মুখচন্দ্র উপমিত, ঠিক আছে। কোনটা? অরুণের মতো রাঙা, আচ্ছা ও এইটার কথা বলছেন মনে হয়, তাই না। আচ্ছা, যে ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, এখানে তো ব্যাপিয়া লোপ পাইছে, শুনেন ব্যাপিয়া লোপ পাইলে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস, এটা যখন দ্বিতীয় তৎপুরুষ সমাস যখন পড়াবো তখন বুঝবেন, বুঝছেন, ঠিক আছে। তো এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, ব্যাপিয়া লোপ পেলে দ্বিতীয় এটা তৎপুরুষ সমাস যখন পড়াবো তখন বুঝতে পারবেন, এটার কথা বলছেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো করে পড়েন, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।